আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবার ইরানের পর ইসরায়েলের টার্গেট পাকিস্তান। সাবেক ইসরায়েলি জেনারেলরা ট্রাম্পকে চিঠি দিলেন। কি আছে সেই চিঠিতে? ইউক্রেন যুদ্ধে আমরা রাশিয়াকে হারতে দেব না, চীন। গাজায় নিজেদের ছোড়া গুলিতে নিহত ৩১ ইসরায়েলি সেনা। জেলেনস্কিকে রক্ষা কবচ দিতে তৈরি ট্রাম্প। ফোনে দুই নেতার কথাবার্তার পরে রুশ ঘাঁটিতে ইউক্রেনের মুহুর্মুহু বোমা হামলা। ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে সফল আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। ট্রাম্পের কাছে ব্যক্তিগত গ্যারান্টি চায় ফিলিস্তিনি গোষ্ঠী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। এবার ইরানের পর ইসরায়েলের টার্গেট পাকিস্তান। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এখনো প্রশমিত না হতেই মধ্যপ্রাচ্যে আরো বড় আকারের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক ও আন্তর্জাতিক গণমাধ্যমের মতে ইরানের পর এবার ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হতে পারে পাকিস্তান। মাত্র ২২,০০০ বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ ইসরায়েল। তবে দেশটির সামরিক আগ্রাসন, বিশেষ করে যুদ্ধ পিপাসু নেতা নেতানিয়াহুর নেতৃত্বে গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে। গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং সাম্প্রতিক ইরান সংঘাতের পর এবার আলোচনায় এসেছে পাকিস্তানের নাম। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি স্যাক্স সম্প্রতি পাকিস্তানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা নিয়ে মন্তব্য করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুটি ইসলামপন্থী চরমপন্থী রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। প্রথমটি ইরান, দ্বিতীয়টি পাকিস্তান। পশ্চিমা মিডিয়াগুলো দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে ইসলামিক বোমা বলে আখ্যা দিয়ে আসছে, অথচ একইভাবে কখনো ইহুদি বোমা কিংবা খ্রিস্টান বোমার শব্দ বন্ধ শোনা যায় না। যদিও পারমাণবিক অস্ত্রধারী ধর্মভিত্তিক রাষ্ট্রের সংখ্যা একাধিক। মার্কিন অ্যাডমিরাল মাইক মুলেনো পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা এবং সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আন্তর্জাতিক মহলে দেশটির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্লেষকদের অনেকে আশঙ্কা করছেন, ইসরায়েল ও ভারতের কৌশলগত ঘনিষ্ঠতা এবং নেতানিয়াহু মোদি জোটের মিলিত জাতীয়তাবাদী অবস্থান পাকিস্তানের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠতে পারে। স্মার্ট অ্যাটাক, ড্রোন হামলা এবং সাইবার অপারেশন আধুনিক যুদ্ধের এই নতুন রূপ পাকিস্তানকে লক্ষ্য করে ব্যবহৃত হতে পারে বলে ধারণা। বিশ্লেষকরা বলছেন, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সুদান, ইরান সবখানে একটি পরিচিত কৌশল অনুসরণ করা হয়েছে। আগে সন্ত্রাসের অভিযোগ, পরে আক্রমণ। এখন সেই একই ছকেই পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে, যাতে পরবর্তী পদক্ষেপে যৌথ হামলার নৈতিক ও কূটনৈতিক ভিত্তি তৈরি হয়। বিশ্ব রাজনীতিতে যখন নতুন মেরুকরণ ও সামরিক অস্থিরতা মাথাচাড়া দিচ্ছে, তখন দক্ষিণ ও মধ্যপ্রাচ্যের নতুন এক যুদ্ধের শঙ্কা উকি দিচ্ছে, যার সম্ভাব্য বলি হতে পারে পারমাণবিক শক্তিধর পাকিস্তান। সাবেক ইসরায়েলি জেনারেলরা ট্রাম্পকে চিঠি দিলেন। কি আছে সেই চিঠিতে? ৫৫০ জনেরও বেশি সাবেক জ্যেষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা নিয়ে গঠিত সংগঠন কমান্ডার্স ফর ইসরায়েল সিকিউরিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নির্ধারিত বৈঠকে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা। চিঠিতে সংগঠনের চেয়ারম্যান মাতান ভিলনাই স্পষ্টভাবে উল্লেখ করেন, এটি আমাদের পেশাগত মতামত যে ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যেই হামাসের শাসন ব্যবস্থা ভেঙে দিয়েছে এবং তাদের সামরিক সক্ষমতাও প্রায় ধ্বংস করে দিয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত কোনো হুমকি নয়, বরং ২০২৫ সালের বিভিন্ন সংঘাতে দেখা গেছে ইসরায়েলের কাছে এমন শক্তি রয়েছে যা দিয়ে ভবিষ্যতেও গাজা থেকে উদ্ভূত যে কোনো হুমকি সহজেই প্রতিহত করা সম্ভব। ভিলনাই সতর্ক করে বলেন, এখন যদি যুদ্ধ চলতেই থাকে তাহলে তা বন্দীদের জীবনের ঝুঁকি বাড়াবে, আরো ইসরায়েলি সেনার প্রাণ যাবে এবং নিরীহ ফিলিস্তিনিদের দুর্ভোগ দীর্ঘায়িত হবে। সাবেক এ নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন, যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক সমাধানের দিকে এগোনোই এখন সবচেয়ে বাস্তবসম্মত এবং মানবিক পদক্ষেপ।
ইউক্রেন যুদ্ধে আমরা রাশিয়াকে হারতে দেব না। চীন। রাশিয়া ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ ইস্যুতে নিজেদের অবস্থান এবার পুরোপুরি স্পষ্ট করল চীন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় তারা মেনে নেবেন না। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন ওয়াং ই। 4 ঘণ্টাব্যাপী সেই কাজা কালাস রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চীনের চূড়ান্ত অবস্থান জানতে চাইলে ওয়াং বলেন, বেইজিং কোনোভাবেই এ যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না। আমরা রাশিয়াকে হারতে দেব না। কী কারণে চীনের এই অবস্থান তাও ব্যাখ্যা করেছেন ওয়াং ই। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে চলে আসবে চীন এবং এশিয়া প্রশান্ত অঞ্চল এবং সেক্ষেত্রে ওয়াশিংটনের একমাত্র লক্ষ্যবস্তু হবে চীন। তবে ওয়াং ই দাবি করেছেন, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মস্কোকে কোনো সামরিক সহায়তা দেয়নি বেইজিং। ইইউর পররাষ্ট্র বিভাগের প্রধানকে তিনি বলেছেন, চীন যদি রাশিয়াকে সহায়তা দিত তাহলে এ যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত। গাজায় নিজেদের ছোড়া গুলিতে নিহত 31 ইসরায়েলি সেনা। গাজায় চলমান যুদ্ধে নিজেদের ভুলবশত ছোড়া গুলিতে অন্তত 31 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি আর্মির রেডিওর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2023 সালের অক্টোবর মাসে গাজায় স্থলাভিযান শুরুর পর থেকে রিপোর্ট করা পর্যন্ত ইসরায়েলের 440 জন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে 72 জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন, যা মোট মৃত্যুর প্রায় 16%। এছাড়া সেনাদের মধ্যে 31 জন নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে, 23 জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায়, 7 জন সাজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ও 6 জন অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে। জেলেনস্কিকে রক্ষা কবচ দিতে তৈরি ট্রাম্প। ফোনে 2 নেতার কথাবার্তার পরে রুশ ঘাঁটিতে ইউক্রেনের মুহুর্মুহু বোমা হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষত আকাশে হামলা প্রতিহত করার প্রযুক্তি নিয়ে 2 রাষ্ট্রনেতার আলোচনা হয়েছে। একদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প, কিন্তু যুদ্ধ থামানোর বিষয়ে ইতিবাচক কোনো সমাধান সেখান থেকে উঠে আসেনি। তারপরে জেলেনস্কির সঙ্গেও ট্রাম্প কথা বললেন। তাৎপর্যপূর্ণভাবে শুক্রবার এই আলোচনার পরে শনিবার রাশিয়ায় নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। বোমা ফেলা হয়েছে রুশ বিমান ঘাঁটি লক্ষ্য করে। ইউক্রেনের সেনা বিবৃতি দিয়ে এই হামলার কথা জানিয়েছে। ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে সফল আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। গত মাসে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে সফল আঘাত হানে। তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে গত 13 জুন ভোরে ইরানে আকস্মিক সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলায় শুরুতে কিছুটা বিপাকে পড়লেও খুব দ্রুতই নিজেকে সামলে নেয় ইরান। কয়েক ঘন্টার মধ্যে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরানি বাহিনী। তীব্র হামলা পাল্টা হামলার পর গত 24 জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। 12 দিনের এই সংঘাতে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। ইরান কর্তৃপক্ষ তাদের ক্ষয়ক্ষতি প্রকাশ করলেও ইসরায়েলি সরকার তাদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে ব্যাপক কড়াকড়ি আরোপ করে। এরপর আস্তে আস্তে দেশটির ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসে। শনিবার যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্যের বরাতে জানা গেছে, একটি বৃহৎ বিমান ঘাঁটি সহ 5টি সামরিক ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে ইরান, কিন্তু এসব হামলার তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। 6টি ইরানি ক্ষেপণাস্ত্র উত্তর, দক্ষিণ ও মধ্য ইসরায়েলের 5টি লক্ষ্যবস্তুতে আঘাত করে। এর মধ্যে একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সরবরাহ ঘাঁটি রয়েছে। 12 দিনের যুদ্ধের ফলে ইরান 40টিরও বেশি ইসরায়েলি অবকাঠামোতে সফলভাবে সরাসরি আঘাত করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সামরিক ঘাঁটিতে আঘাতের খবরের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের কাছে ব্যক্তিগত গ্যারান্টি চায় ফিলিস্তিনি গোষ্ঠী। দখলদার ইসরায়েল গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করবে। ট্রাম্পের কাছ থেকে এমন গ্যারান্টি চায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ট্রাম্প ছাড়া অন্য কারো গ্যারান্টি তারা চান না বলে জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা। তিনি বলেছেন, আমরা শুক্রবার মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব দিয়েছি। নতুন আরেক দফা আলোচনা শিগগিরই শুরু হবে। এতে মূল বিষয় ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের উপর জোর আরোপ করা হবে।